মধ্যপ্রাচ্যের আকাশে আজ আবারও বজ্রপাত। কাতার নীরব, শুধু অভিযোগের সুর, শুধু যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকা এক রাজ্যের দৃষ্টি। কিন্তু ঠিক সেই সময় দূর সানা থেকে উঠে দাঁড়ালো অন্য এক কণ্ঠ, হুথিরা, যাদের হাতে নেই কাতারের মতো অফুরন্ত সম্পদ, কিন্তু আছে প্রতিরোধের অদম্য সব। তাদের চোখে নো মার্সি লেখা, তাদের আঙুলি ছোড়া হলো প্রতিশোধের আগুন। ধোঁয়ায় ঢেকে থাকা সানার আকাশ, যেখানে আগের দিন ইসরায়েলি বোমারু বিমানের গর্জন ছিঁড়ে দিয়েছিল শহরের বুক, ভেঙে পড়েছিল হাসপাতাল, উড়েছিল সংবাদপত্রের অফিস। শহরের মেঝেতে পড়েছিলেন সাংবাদিক। সেই ধ্বংসস্তূপের ভেতর দিয়ে উঠে এলো এক ঘোষণা। টেলিভিশনের পর্দায় হাজির হলেন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। কণ্ঠে তার প্রতিশোধের সুর। বলে দিলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ছুটেছে নেগেভ মরুভূমির দিকে। আরও আছে, শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোনও উড়ে গেছে রামন বিমানবন্দরে। ড্রোন আঘাত করেছে নেগেভের সামরিক ঘাঁটিতে। ইসরায়েলের দক্ষিণে বাজল সাইরেন। আতঙ্কে মানুষ ছুটল আশ্রয় কেন্দ্রে। যদিও সেনারা বলল, আমরা কিছু ড্রোন ভূপাতিত করেছি, কিন্তু হুথিদের ঘোষণা কেটে গেল রাতের আকাশে বজ্রপাতের মতো। আমাদের আঘাত সঠিক ছিল, কার্যকর ছিল। জবাবটা শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিকও। কারণ ইসরায়েলের আঘাতে নিহত হয়েছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী, নিহত হয়েছিলেন মন্ত্রীরাও। সে ক্ষত শুকায়নি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রতিটি রক্তফোঁটার প্রতিশোধ নেওয়ার শপথ বাস্তবে রূপ নিচ্ছে ক্ষেপণাস্ত্রের আগুনে। হুথিদের সতর্কবাণী, আমরা লক্ষ্য করব তাদের ঘাঁটি, তাদের বিমানবন্দর, তাদের দখলকৃত বসতি, এমনকি তাদের লাউঞ্চও নিরাপদ থাকবে না। সেই হুঁশিয়ারি আজ পরিণত হলো বাস্তবতায়। ফিলিস্তিনি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, তেল আবিব সহ দখলকৃত অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সাইরেন বাজানো হয়েছে। প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবে সাইরেন বাজতে শুরু করে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্তীর্ণ এলাকায় সাইরেন শোনা গেছে। প্যালেস্টাইন নাও আরও জানিয়েছে, কলপিলিয়া ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই বিস্ফোরণগুলো তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ফলাফল। এদিকে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি বিদ্রোহীরা। জবাবে ইসরায়েলও ইয়েমেনে বিমান হামলা চালায়। ওদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা একের পর এক হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। এছাড়া গাজার বিভিন্ন এলাকায় চালানো একাধিক হামলায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। দোহার আকাশে যুদ্ধ বিমান ছুটে গেল, আর তারপরে বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে উঠল পুরো নগরী। কাতারের হামাস সদর দপ্তরে ইসরায়েলি হামলা কেবলই স্থাপনার ওপর আঘাত নয়, এটি ছিল কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন। পুরো আন্তর্জাতিক মহল হতভম্ব। এই ঘটনা শুধু কাতারের জন্য নয়, বরং গোটা মুসলিম বিশ্বের জন্য নতুন বিপদের সংকেত। কাতার কি একা থাকবে, নাকি তার পাশে দাঁড়াবে কেউ? যুদ্ধের এই পরিস্থিতি কেবল একটি দেশকে বিপদে ফেলবে না, বরং তা এক বৃহত্তর প্রতিরোধের অগ্নিসংকেত হয়ে উঠবে। ইরান একটি প্রতিশ্রুতি। তবে এই যুদ্ধে কাতার একা না। ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি ফোন করেন কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সাউদ বিন আব্দুর রহমান আল থানিকে। স্পষ্ট ভাষায় ইরান জানিয়ে দেয়, তারা কাতারের পাশে থাকবে শেষ পর্যন্ত। মুসাভি বলেন, ইসরায়েল এমন হামলা করতে পারত না যদি না যুক্তরাষ্ট্র তাদের সবুজ সংকেত দিত। ইরান কাতারকে এক ভাইয়ের মতো সমর্থন জানায়, কারণ তাদের সম্পর্ক সবসময় ভ্রাতৃত্বের উপর ভিত্তি করেছিল। কাতারের ক্ষোভ। তবে কাতারি মন্ত্রী নিজের ক্ষোভ গোপন রাখেননি। তিনি এই হামলাকে বিশ্বাসঘাতক আঘাত বলে উল্লেখ করেন। কাতার তখন শান্তির প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছিল এবং হামাসের নেতারা গাজা যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা করছিল। কিন্তু ঠিক তখনই ইসরায়েল এই হামলা চালিয়ে কূটনৈতিক আলোচনা ভেঙে দেয়। কাতারি মন্ত্রী আরও বলেন, ইসরায়েল পশ্চিমাদের সমর্থন ছাড়া কখনো টিকে থাকতে পারত না এবং তাদের নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করার পেছনে পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনই মূল চালিকা শক্তি। ইরানের প্রতি কৃতজ্ঞতা। কাতারের মন্ত্রী ইরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরান সবসময় আমাদের পাশে ছিল, কঠিন সময়েও তেহরান আমাদের সাহায্য করেছে।
কাতার আশা করে এবার শুধু সমর্থন নয়, বরং এক বাস্তবসম্মত সমাধানের জন্য দুই দেশ একত্রে কাজ করবে। দুই দেশের সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা দ্রুত বৈঠকে বসে সমাধান বের করার আশা করছে। আসন্ন সম্মেলন। এদিকে বিশ্ব দেখছে কাতারে ইসরায়েলের হামলার পর আরব দেশগুলো কী পদক্ষেপ নেয়। কাতারি প্রতিনিধিরা আশা করছেন আসন্ন ওআইসি সম্মেলনে মুসলিম দেশগুলো কার্যকর পদক্ষেপ নেবে। তারা বিশ্বাস করেন এই সম্মেলন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবে তার প্রভাব পড়বে, আর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ইসরায়েলের উপর। তবে এক ভয়াবহ নাটকীয়তায় মধ্যপ্রাচ্যের মানচিত্রে কাতারের উপর হামলার ঘটনা পুরো অঞ্চলের জন্য অগ্নি সংকেত হয়ে উঠেছে। ইরান তাদের বন্ধুকে একা ফেলবে না, আর কাতারও বুঝতে পারছে যে তাদের সংগ্রাম এখন শুধুমাত্র নিজেদের নয়, বরং মুসলিম বিশ্বের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই নতুন অগ্নি পরীক্ষায় কাতারের সামনে শুধু একটি যুদ্ধ নয়, বরং তাদের পাশে দাঁড়ানোর জন্য গোটা মুসলিম বিশ্বের সহযোগিতা এবং প্রতিরোধের শক্তি জেগে উঠছে। ইরান ও ইসরায়েলের সম্ভাব্য মিসাইল যুদ্ধে পরবর্তী আঘাত কেমন হবে? আকাশে গর্জে উঠছে মিসাইলের শব্দ। একসময় যারা অস্ত্র হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করত, আজ তারা এক নতুন শক্তি হয়ে উঠে এসেছে। ইরান, যার হাতে এখন হাজার হাজার ক্ষেপণাস্ত্র, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের আঘাত হানার নজির তৈরি করেছে। এবার প্রশ্ন হচ্ছে, পরবর্তী মিসাইল যুদ্ধ কেমন হতে চলেছে? ইসরায়েল জানাচ্ছে তারা প্রস্তুত, আকাশ ঢেকে রাখবে অ্যারো আর মার্কিন থার্ড ইন্টারসেপ্টর দিয়ে। কিন্তু ইরানও পিছিয়ে নেই। তাদের হাতে হাজারো ক্ষেপণাস্ত্র, সেগুলি মাটির নিচে লুকানো রয়েছে। একবার মুক্ত হলে এই অস্ত্রগুলো শুধু ধ্বংসই ছড়াবে। তবে বাস্তবতা কিছুটা আলাদা। ইসরায়েল গত জুন মাসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র কারখানা ও রাডার স্টেশন ধ্বংস করেছিল। কিন্তু ইরান তাদের শক্তি ছাড়েনি। তারা এখনও 1000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক নতুন প্রজন্মের অস্ত্র হাতে রেখেছে। যুদ্ধের পর তারা নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে, ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বাড়িয়েছে, সংখ্যা বৃদ্ধি করেছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী সংঘর্ষে কে জয়ী হবে? প্রতিরক্ষা প্রযুক্তি নাকি আক্রমণাত্মক অস্ত্র ভাণ্ডার? ইরানের ক্ষেপণাস্ত্র তাদের কৌশলের প্রাণভোমরা হয়ে উঠেছে। 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে হামলা চালিয়েছে। শুধু বাড়িঘরই নয়, সামরিক স্থাপনাতেও আঘাত হেনেছে। ইরান জানিয়ে দিয়েছে তারা এখন শুধুমাত্র আক্রমণাত্মক নয়, প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে সক্ষম। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, কিন্তু ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আরও বাড়িয়ে দেয় বা নতুন প্রযুক্তি যুক্ত করে, তাহলে কি ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে পারবে? প্রশ্ন উঠছে, ইরানের প্রযুক্তি উন্নত হলে ইসরায়েলের প্রতিরক্ষা কতটা টিকবে? ইরান এখন এমন এক পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কোনো জবাব থাকবে না। তাদের ক্ষেপণাস্ত্রগুলির সংখ্যা বৃদ্ধি, উন্নত প্রযুক্তি আর সঠিক সময়ে আক্রমণ, এগুলোই ইরানের শক্তি। অন্যদিকে ইসরায়েল দ্রুততম সময়ের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চাচ্ছে। তারা লেজার অস্ত্র, স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে, কিন্তু এই প্রযুক্তিগুলোর বাস্তবায়ন সময় সাপেক্ষ। এখানেই মূল টুইস্ট। অর্থনীতি ও প্রযুক্তির দিক দিয়ে কি ইরান এগিয়ে থাকবে? তাদের ক্ষেপণাস্ত্রের দাম অনেক কম, যেখানে প্রতিরক্ষা ব্যবস্থার খরচ কয়েক মিলিয়ন ডলার। ইরান একসঙ্গে হাজারো মিসাইল ছুড়লেও খরচ হবে কম। অন্যদিকে ইসরায়েলকে প্রতিটি আক্রমণ ঠেকাতে হাজার হাজার ডলার খরচ করতে হবে। তাহলে পরবর্তী মিসাইল যুদ্ধ হবে কি প্রযুক্তির যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ, নাকি এক মানসিক যুদ্ধ যেখানে ইরান তাদের 1000 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ঘুম ছিনিয়ে নেবে? বিশ্বের রাজনৈতিক অঙ্গনে তুমুল উত্তেজনা। ইরান, যে দেশটির সামনে এক নতুন ইতিহাস রচনার মুহূর্ত, এখন দাঁড়িয়ে আছে এক কঠিন সিদ্ধান্তের মুখে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হতে পারে। এই মুহূর্তে ইরান কি এক নতুন শক্তি হিসেবে উঠে আসবে? ইরানের প্রকৃত লাইফলাইন।
বিশ্বের প্রতিযোগিতামূলক রাজনৈতিক অঙ্গনে ইরান নিজেকে কেবল পশ্চিমাদের চাপ থেকে মুক্ত করতে নয়, বরং এক নতুন শক্তির ক্ষমতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিতর্ক আজ নতুন এক পরিণতির দিকে এগোচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একে বড় একটি হুমকি মনে করে। গত কয়েক বছর ধরেই ইরানকে লক্ষ্য করে নানা ধরনের নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। এদিকে ইরান পারমাণবিক অস্ত্রের যাত্রায় থেমে নেই। তাদের হাতে এখন পর্যন্ত প্রায় 441 কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত রয়েছে, যেটি 10টি পারমাণবিক বোমার উপাদান হতে পারে। ইরান অবশ্য অভিযোগ অস্বীকার করেছে, জানিয়ে দিয়েছে যে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফা চুক্তি ভেঙে যাওয়ার পর তারা এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই অচল অবস্থায় ইরান নিজের পরমাণু শক্তি আরও দৃঢ় করতে নতুন কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে পশ্চিমের চাপের মধ্যে ইরান চীন ও রাশিয়ার হাত ধরে নতুন কৌশল তৈরি করছে। এটি তাদের পূর্বমুখী কূটনীতি হিসেবে পরিচিত। গত মাসের সাংহাইতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে ইরান ঘোষণা করেছে তারা 25 বছরের কৌশলগত চুক্তি বাস্তবায়নে প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও একই বার্তা দেওয়া হয়েছে। এই কৌশলগত সঙ্গী হতে চায় চীন ও রাশিয়া, কিন্তু প্রশ্ন উঠছে তাদের মধ্যে সত্যি কতটা সহযোগিতা থাকবে। অতীতে ইরান এই দুটি দেশকে সহযোগিতা হিসেবে দেখেছে, তবে কার্যত বাস্তবতায় সেটি সফল হয়নি। বিশ্লেষকরা বলছেন এই নতুন কূটনৈতিক পথকে আবারও ইরানকে একই পথে ফেলবে, কারণ অতীতে ব্যাংকিং জটিলতা, পশ্চিমের চাপ এবং কর্পোরেট দ্বিধার কারণে ইরানের পূর্বমুখী কৌশল ফলপ্রসূ হয়নি। এবার কি ইরান হবে এক নতুন শক্তি? চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতা অনেকেই একে ইরানের লাইফলাইন বলে মনে করছে। তাতে ইরান মেলে রাখতে পারবে অর্থনৈতিক মুক্তি, নতুন প্রযুক্তি এবং অবকাঠামো। তবে সমালোচকরা বলছেন এর ফলে ইরান পশ্চিমা প্রভাব থেকে মুক্ত হয়ে আবার নতুন করে মস্কো এবং বেইজিংয়ের প্রভাবের কাছে বন্দী হতে পারে। আলোর পথ অথবা অন্ধকার, এখন ইরান এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। আর এর মধ্যে রয়েছে শুধু পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নয়, বরং আয়াতুল্লাহ আল খামিনির শাসনামলের কৌশলে। যে সিদ্ধান্তগুলো আজ নেওয়া হচ্ছে তা আগামী দিনের ইরানকে পরিপূর্ণভাবে পরিবর্তিত করতে পারে। ইরানের ঝড়ে অভিযান, সীমান্তে মোসাদ এজেন্ট ধ্বংস, জব্দ আমেরিকান অস্ত্র। আকাশে ভোরের আলো ফুটতেই সীমান্তের বাতাসে ভেসে এলো গর্জন। সিস্তান ও বেলুচিস্তানের মাটিতে যেন বজ্রপাত হলো একসাথে। ইরানের বিপ্লবী গার্ডস IRGC আর গোয়েন্দা বাহিনী নেমে এলো এমন এক অভিযানে যা শুনলেই ইসরায়েলের মিত্ররা কেঁপে ওঠে। মোসাদের এজেন্টদের নিরপেক্ষ করা হয়েছে আর তাদের হাতে থাকা আমেরিকান অস্ত্র গেছে ইরানের কবজায়। শত্রুর গোপন ঘাঁটিতে আগুন, ইরানশার খাস সারাবাদ, 3টি শহর। সীমান্ত অঞ্চলের অন্ধকারে সন্ত্রাসী ঘাঁটি গেড়েছিল ইসরায়েল সংযুক্ত বন্দুকধারীরা, কিন্তু তাদের ঘুম ভাঙল ভোরের আগে। সমন্বিত অভিযানে ঝাঁপিয়ে পড়ল IRGC গ্রাউন্ড ফোর্স আর ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। মুহূর্তেই শুরু হলো গোলাগুলি, বিস্ফোরণ আর ধ্বংসযজ্ঞ। ফলাফল, মাত্র কয়েক ঘন্টার লড়াইয়ে 13 জন জঙ্গি নিহত, অনেকে ধরা পড়ল জীবিত। ব্যর্থ হলো 3টি বড় হামলা। শুধু নিহত আর গ্রেপ্তারি নয়, ইরানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে এই অভিযানে ব্যর্থ করে দেওয়া হয়েছে 3টি বড় পরিকল্পিত হামলা। সীমান্তের এক পাশে পাকিস্তান, অন্য পাশে অশান্ত বেলুচিস্তান। এই অঞ্চলটিকে টার্গেট করে তাণ্ডব চালাতে চেয়েছিল জঙ্গিরা, কিন্তু ইরানের গোপন চোখে সেই পরিকল্পনা ধরা পড়ল আগে। যা ঘটল তা যেন সিনেমার দৃশ্য। ভোরের অন্ধকারে গোপন কণ্ঠস্বর, ঝলসে ওঠা ট্রেজার বুলেট আর একের পর এক বিস্ফোরণে শত্রু ঘাঁটির পতন। শত্রুর হাতে বিদেশি অস্ত্র। অভিযান শেষে জব্দ হলো এক ভয়ঙ্কর ভাণ্ডার, আমেরিকান তৈরি M4 ও M60 রাইফেল, RPG লঞ্চার, বিস্ফোরক ভেস্ট, এমনকি হাতে গোনা গ্রেনেড। সব মিলিয়ে স্পষ্ট হলো এরা কেবল সাধারণ দস্যু নয়, বরং এক আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ। প্রেস টিভির ভাষায় এই জঙ্গিদের হাতে থাকা অস্ত্রই প্রমাণ করে তাদের যোগসূত্র। ইরানের শক্তির নতুন বার্তা। ইরান শুধু লড়াই করছে না, লড়াইয়ের পরও ছড়িয়ে দিচ্ছে বার্তা। সেনাবাহিনী নিশ্চিত করেছে তাদের সাফল্য শুধু বন্দুকধারী ধ্বংস নয়, বরং সীমান্তকে আরও নিরাপদ করা। ইরানের প্রধান স্টাফ আব্দুর রহিম মুসাভি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে ফোনে জানালেন সন্ত্রাসীদের বিরুদ্ধে সীমান্তের উভয় পাশে যৌথ পদক্ষেপ জরুরি।
অর্থাৎ ইরান শুধু নিজেকে রক্ষা করছে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার ভার কাঁধে নিচ্ছে। এর আগে গোয়েন্দারা দক্ষিণ পূর্বে আরেকটি সেল ধ্বংস করেছে। সেখানে 6 জঙ্গি নিহত, 2 জন বন্দী। আরেকটি চমক, সেলটির সবাই ছিল বিদেশি যোদ্ধা, তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। এক কথায় সীমান্তের মাটি আজ ইরানের শত্রুদের জন্য এক মৃত্যুকূপ। ভোরের আলোয় যখন সাধারণ মানুষ ঘুম ভাঙাচ্ছিল, তখন সীমান্তের অন্য প্রান্তে ইতিহাস লিখছিল ইরানের যোদ্ধারা। বন্দুকের নল, আরপিজির ঝলকানি আর ধোঁয়ার কুণ্ডলি পেরিয়ে ইরান জানিয়ে দিল, আমরা সতর্ক, আমরা শক্তিশালী। আমাদের সীমান্ত ভেদ করার স্বপ্ন যারা দেখে, তাদের জন্য অপেক্ষা করছে কেবল ধ্বংস। সিস্তান ও বেলুচিস্তানের এই অভিযান কেবল একটি সামরিক সাফল্য নয়, এটি ছিল শক্তির প্রদর্শনী। বার্তা স্পষ্ট, ইরান এখন শুধু প্রতিরোধ নয়, আক্রমণের অগ্রদূত। ইরান ও ইসরায়েলের পারমাণবিক তুমুল উত্তেজনা, পরবর্তী অধ্যায়ের রূপ কি? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ছে উত্তেজনার আগুন? পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে একসময় ইরানকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল ইসরায়েল। আজ সেই ইসরায়েল নিজেই সশস্ত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে। ইসরায়েলের শিমন পেরেস পারমাণবিক কেন্দ্রে নতুন এক চুল্লি স্থাপন করছে, যা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। তবে প্রশ্ন উঠছে, এখন কি পাল্টা হামলা চালাবে ইরান? মার্কিন সংবাদ মাধ্যম এপি নিউজ সম্প্রতি জানিয়েছে, ইসরায়েলের ডিমোনা শহরের ওই পারমাণবিক কেন্দ্রে নতুন একটি চুল্লি স্থাপন করা হচ্ছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা। তাদের দাবি, ওই স্থাপনাটির আশেপাশে কোনো বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র নেই, যা এই প্রকল্পের প্রকৃত উদ্দেশ্যকে আরও সন্দেহজনক করে তুলছে। সুতরাং ইসরায়েল কি আসলে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে, নাকি তা একেবারেই অন্য কিছু? বিশ্লেষকরা একমত হতে পারেননি, তবে তারা এটি নিশ্চিত করেছেন যে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক দাবি করেছেন যে ইসরায়েলের হাতে বর্তমানে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেগুলোর মধ্যে বেশ কিছু রয়েছে ডিমোনা শহরের মরুভূমিতে। কিন্তু ইসরায়েল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আওতায় আসতে রাজি হয়নি, যার ফলে জাতিসংঘ বা পারমাণবিক শক্তি সংস্থা এই বিষয়টি স্বাধীনভাবে পর্যালোচনা করতে পারছে না। চলতি বছরের জুনে ইসরায়েল আবারও ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অজুহাত দিয়ে। যদিও ইসরায়েল এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি, কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলি দাবি করছে ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করেছে, তাতে তারা খুব দ্রুত 6টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। এখন একটি নতুন প্রশ্ন উঠছে, ইরান কি এখন পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে? এবং যদি তা সত্যি হয়, তাহলে ইসরায়েলের আগ্রাসনের জবাব কেমন হবে? ইরানের সামরিক বাহিনী তার প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল যদি আবারও কোনো ষড়যন্ত্র করে, তাহলে তার জবাব হবে পূর্বের চেয়ে আরও ভয়াবহ। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে, বিশেষ করে তাদের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি। একদিকে ইসরায়েল নিজের পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে, অন্যদিকে ইরানের প্রতিশোধ নিতে প্রস্তুত। এই অবস্থায় আগামী দিনগুলোতে কি ঘটবে? ইরান নিজের ক্ষেপণাস্ত্র কার্যক্রম আরও নিখুঁত করে তুললে কি ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে পারবে? এখনই বলা যাচ্ছে না, তবে বাস্তবতা হলো এ ধরনের উত্তেজনা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। দুই শক্তিশালী দেশের মধ্যে এই পারমাণবিক প্রতিযোগিতা শুধু যুদ্ধের গতি নয়, অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক গতির প্রতিযোগিতাও হয়ে উঠবে। অন্ধকার রাত, গাজার আকাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার বুক চিরে গর্জে ওঠে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন আল কাসামের বজ্রধ্বনি। 7 জুলাই উত্তর গাজার বেইত হানুনের কৃষি জমিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ইসরায়েলি বাহিনীর ওপর নামল প্রতিরোধের ঝড়, আর সেদিনের হামলার ফুটেজ প্রকাশ করল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তাদের ভাষায় এটি ছিল ডেভিড স্টোনস অপারেশনেরই অংশ, এক জটিল, কৌশলী ও ভয়ঙ্কর আক্রমণ। আর সেই আক্রমণে ইসরায়েল স্বীকার করেছে 5 সৈন্য নিহত, আরও অনেকে গুরুতর আহত। শুধু তাই নয়, আহতদের মধ্যে ছিলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। লক্ষ্যবস্তু ছিল নাহাল ব্রিগেড, যারা সম্প্রতি উত্তর গাজার দায়িত্ব নিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিজেরাই বলছে, এটি ছিল 7 অক্টোবর 2023-এর পর থেকে সবচেয়ে জটিল ও বিপজ্জনক আক্রমণ। ফুটেজে ধরা পড়েছে কৃষি জমিতে হঠাৎ বিস্ফোরণ,
ইসরায়েলি টহল ভ্যান ও সৈন্যদল মুহূর্তেই ছিন্ন ভিন্ন। ধোঁয়ার কুণ্ডলে আকাশে মিলিয়ে যাওয়া মাত্রই শুরু হয় গুলির ঝড়, যেন নরকের দরজা খুলে দিয়েছে আল কাসাম। বেইত হানন থেকে খান ইউনিস, গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিরোধ যোদ্ধাদের পদচিহ্ন। খান ইউনিসে এক অভিযানে নিহত হন কেফিউ ব্রিগেডের তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট ওরি জেরলিক। মাত্র 20 বছর বয়সে থেমে গেল তার যাত্রা। ইসরায়েলি বাহিনীর ভেতর কেঁপে উঠল হতাশার স্রোত। আল কাসাম ব্রিগেড থামেনি। গাজার আল জাইতুন পাড়ায় তাদের পরবর্তী আঘাত। উচ্চ বিস্ফোরক আইইডি দিয়ে দুটি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত হানে তারা। বিস্ফোরণের পর উদ্ধারকারী দল এগোতে আবার গর্জে ওঠে প্রতিরোধের অস্ত্র, যেন বার্তা তোমাদের প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ছায়া। 22 আগস্ট বদর মসজিদের কাছে আরও এক নাটকীয় মুহূর্ত। মেরকাভা ট্যাঙ্ক থেকে বের হওয়া মাত্র এক ইসরায়েলি সৈন্যকে মেশিন গানের গুলিতে ঝাঁঝরা করে দেয় আল কাসাম। এক টান টান শ্বাসরুদ্ধকর দৃশ্য, যা ইসরায়েলি বাহিনীকে মনে করিয়ে দেয় গাজায় প্রতিরোধ সহজেই হার মানবে না। এ লড়াই একা লড়ছে না আল কাসাম, পাশে আছে আল আকসা ব্রিগেড ও আল নাসের সালাহ আল দিন ব্রিগেড। খান ইউনিসের উত্তরে তারা একসাথে মর্টার শেলে আঘাত হানে ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনের উপর। আকাশ কেঁপে ওঠে গোলার বিস্ফোরণ। একইভাবে আল কুদস ব্রিগেডও ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক। তারা ব্যবহার করছে স্ট্যান্ডার্ড 60 মিমি মর্টার রাউন্ড, লক্ষ্য করেছে ইসরায়েলের সামরিক সরঞ্জাম। 21 আগস্ট আল কাসাম ও আল কুদসের যৌথ অ্যাম্বুশ ছিল আরও ভিন্ন মাত্রার। গাজা শহরের আল সুজাইয়া পাড়ায় বিস্ফোরক আর ট্যাঙ্ক বিরোধী শেলে উড়িয়ে দেওয়া হয় ইসরায়েলি সাজোয়াজান। ইসরায়েল বিশ্বকে বোঝাতে চেয়েছিল হামাস দুর্বল হয়ে পড়েছে, তাদের 90% শক্তি ধ্বংস। কিন্তু বাস্তবতা উল্টো। প্রতিদিনের হামলা, প্রতিদিনের ক্ষতি প্রমাণ করছে আল কাসাম এখনো অদম্য, অপ্রতিরোধ্য। প্রতিটি আঘাত যেন আরেকটি বার্তা, আমরা বেঁচে আছি, আমরা লড়ছি, আমরা জিতব। কৃষিজমির নীরবতা ভেঙে যে বজ্রপাত নেমেছিল, সেটিই আজ প্রতিরোধের প্রতীক। ইসরায়েল যতই লৌহ কপাট টেনে রাখুক, আল কাসামের প্রতিটি আঘাত সেই কপাট চূর্ণ করছে। বেইত হাননের রাত যেন অন্ধকারে আলো হয়ে ফুটে ওঠা প্রতিরোধ, আর ইসরায়েলের চোখে আতঙ্কের ছাপ। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বনাম ইসরায়েল। রাত তখন গভীর। হঠাৎ ইসরায়েলের আকাশে বাজল সতর্কতার সাইরেন। জেরুজালেম, তেল আবিব, এমনকি অধিকৃত পশ্চিম তীর, চারপাশে ছোট ছুটি, আতঙ্ক আর অজানা ভয়। কারণ মুহূর্ত আগে ইয়েমেন থেকে ছুটে এসেছে এক মারাত্মক ক্ষেপণাস্ত্র। এটা কেবল একটি আক্রমণ নয়, এটা ছিল হুথি যোদ্ধাদের এক স্পষ্ট বার্তা, আমরাও শক্তি দেখাতে জানি। সতর্কবার্তা উপেক্ষা করে নতুন চমক। কয়েকদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গর্জে উঠেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন হুথি সন্ত্রাসীদের খুব বেশি মূল্য দিতে হবে। সতর্কবার্তার সুর তখনও আকাশে ভাসছে, কিন্তু তার আগেই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আবার ঢুকে পড়ল ইসরায়েলের আকাশসীমায়। ইসরায়েলি সেনারা বলছে তারা নাকি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, কিন্তু আসল প্রশ্ন, প্রতিরক্ষা ভেদ করেই বা কত দূর এসে পৌঁছল ক্ষেপণাস্ত্র? আতঙ্কের ঢেউ দেখিয়েছে। প্রতিরোধ থাকলেও ইয়েমেনি আতঙ্কের ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে। আঘাতের জবাব আগুন দিয়ে। হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই ইসরায়েল চালালো তীব্র বিমান হামলা। লক্ষ্যবস্তু সানার প্রেসিডেন্ট প্রাসাদ, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ট্যাঙ্ক। রাতের আকাশে আগুনের ফুলঝুরি, ধ্বংসস্তূপ আর ধোঁয়া। অন্তত 6 জন নিহত, 80 জনের বেশি আহত। কিন্তু এখানেই টুইস্ট। ইসরায়েল ভেবেছিল এই আক্রমণে হুথিরা দুর্বল হবে। বাস্তবে ঘটল উল্টোটা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও ক্ষিপ্ত হলো, আরও দৃঢ় হলো। তারা ঘোষণা করল ইসরায়েলে পাঠানো প্রতিটি ক্ষেপণাস্ত্রই আমাদের প্রতিরোধের প্রতীক। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর শক্তি। 22 আগস্টের হামলায় হুথিরা প্রথমবারের মতো ব্যবহার করেছিল গুচ্ছ বোমা সজ্জিত ক্ষেপণাস্ত্র। এটা ছিল এক অভূতপূর্ব পদক্ষেপ। সামরিক বিশেষজ্ঞদের মতে গুচ্ছ বোমা শুধু বিস্ফোরণ ঘটায় না, বরং যুদ্ধক্ষেত্রে বিভ্রান্তি আর দীর্ঘমেয়াদী ধ্বংস তৈরি করে। এই এক আঘাতেই প্রমাণ হলো ইয়েমেনি যোদ্ধারা শুধু প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক সক্ষমতাও অর্জন করেছে। তাদের ক্ষেপণাস্ত্র এখন 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, আর এটাই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কল্পনা করুন দৃশ্যটি। রাতের আকাশে একের পর এক সাইরেন বাজছে। পরিবারগুলো বাংকারে আশ্রয় নিচ্ছে। ইসরায়েলি সেনারা আকাশে তাকিয়ে আতঙ্কে দেখছে অগ্নিশিখা। আর সেই মুহূর্তে 1000 কিলোমিটার দূরে সানার মরুভূমিতে দাঁড়িয়ে হুথি যোদ্ধারা ঘোষণা করছে
আমরা থামবো না, তোমরা যতই আঘাত করো আমরা তার জবাব দেব আগুন দিয়ে। এই লড়াই শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এটা শক্তির প্রদর্শন, প্রতিরোধের ঘোষণা। আর প্রতিটি আঘাত যেন নতুন করে লিখে দিচ্ছে ইয়েমেন বনাম ইসরায়েলের সংঘাতের উত্তেজনাপূর্ণ অধ্যায়। খামেনির দৃঢ় আহ্বান, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করুন, মানবতার পক্ষে দাঁড়ান। এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে তেহরানের প্রাসাদে আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে বেজে উঠল এক শক্তিশালী বার্তা, যা শুধু ইরান নয় বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি নতুন পথ নির্দেশনা হয়ে দাঁড়ালো। গাজার যুদ্ধের ভেতরে শিশুদের কান্না দেখে খামেনি আর চুপ থাকতে পারেননি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা এবং আবেগের মিশ্রণ, একটি নতুন সংকল্পের ঘোষণায় ভরা। আজ আমরা দাঁড়িয়ে আছি মানবতার পক্ষে প্রশ্ন করার সময়। কোথায় দাঁড়াবো আমরা? এবং এর সাথে সাথেই সবার চোখে গড়িয়ে পড়ল সেই বাস্তবতা। গাজার ভূমিতে যেভাবে বর্বরতা চলছে, সেটা শুধুমাত্র ইসরায়েলের দোষ নয়, বরং তাদের সমর্থকদেরও। খামেনির কথা স্পষ্ট। ইসলামী বিশ্বের প্রতিটি দেশকে, বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে আহ্বান জানিয়ে বললেন, ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। কথাটি ছিল কেবল এক স্লোগান নয়, এটি ছিল এক দাওয়াত, এক সাহসী পদক্ষেপের ডাক। এই পদক্ষেপের মাধ্যমে তিনি মুসলিম রাষ্ট্রগুলোর কাছে রক্তাক্ত গাজার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানালেন। খামেনি জানালেন, ইসরায়েল পৃথিবীর সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা এবং একে বিচ্ছিন্ন করলে এই গাজার দুঃখ কিছুটা হলেও শোনা যাবে। বিশ্বের কাছে ইরান চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি সবাই একযোগে এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ উঠবে, তবে এই অপরাধের ধারাকে রুখে দেওয়া সম্ভব হবে। খামেনি শুধু ইসরায়েলের বিরুদ্ধে ঘোষণা দেননি, তিনি ইরানের ভেতরের চ্যালেঞ্জগুলো উত্থাপন করেছিলেন। আমাদের শক্তি শুধু বাহিনী বা অস্ত্রে নয়, আমাদের শক্তি হচ্ছে জনগণের একতায়, ঐক্যে, প্রেরণায়। এই একতা, এই সংকল্প ইরানের ভবিষ্যৎ রচনা করবে বলে জানালেন তিনি বলেন, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে কঠিন এক পরিস্থিতি, যুদ্ধ অথবা শান্তি, কিন্তু এই স্থবিরতাকে আমাদের ভাঙতে হবে, আমাদের একসাথে কাজ করতে হবে। একাধিক আন্তর্জাতিক চাপের মাঝে খামেনি আশ্বস্ত করেছেন ইরানের জনগণকে, দেশের ভেতর কর্মসংস্থান, উন্নয়ন এবং আশা সৃষ্টি করা হবে এবং তাতে জনগণ আরও দৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্বের বুকে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান শুধু রাষ্ট্রীয় সক্ষমতায় নয়, বরং একটি সাংস্কৃতিক ও নৈতিক যুদ্ধের পথেও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। এই মুহূর্তে খামেনির আহ্বান শুধু ইরানের জন্য নয়, মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এটা সেই মুহূর্ত যখন মুসলিম দেশগুলো সিদ্ধান্ত নেবে তারা কিভাবে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করবে। খামেনির এই ঘোষণায় যে চ্যালেঞ্জ লুকিয়েছিল তা এখন আরও গভীর হয়ে উঠেছে। তেহরানের কণ্ঠস্বর এখন শুধু ইরানের চার দেয়ালের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং তা কায়রো, আঙ্কারা এবং দোহা পর্যন্ত পৌঁছে গেছে। এখন প্রশ্ন হলো, ইরান এই যুদ্ধের আহ্বান কতটুকু সফল করতে পারবে? ইরান কি সত্যি এক নতুন গতি তৈরি করতে পারবে? ভাঙা ইটের স্তূপ থেকে উঠে আসছে ইরানের পরমাণু স্বপ্ন। আকাশ নিস্তব্ধ, বাতাসে ধোঁয়ার কটু গন্ধ। ইরানের পরমাণু স্থাপনাগুলো ভস্মীভূত ধ্বংসস্তূপে পড়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষত বিক্ষত হয়েছে সেই গবেষণাগারগুলো, যেগুলো একদিন বিশ্বের সামনে ইরানের শক্তির প্রতীক হয়ে উঠতে পারত। কিন্তু সত্যিই কি ইরান থেমে গেছে? না, ধ্বংসস্তূপের নিচ থেকে আবারও জেগে উঠছে ইরানের উচ্চাকাঙ্ক্ষা। তেহরান নতুন করে গোপন শক্তি সঞ্চয়ের পথে হাঁটছে। ভাঙা ল্যাবরেটরির ভেতরে আবারও নীরবে বাজছে পরমাণু বোমা তৈরির সুর। ইসরায়েল ভেবেছিল একসাথে যুক্তরাষ্ট্রের আঘাত আর নিষেধাজ্ঞার চাপে ভেঙে পড়বে ইরান, কিন্তু ইতিহাস বলে ইরানকে ভাঙা যায় না। যতবার চূর্ণ করা হয়েছে ততবার সে আগুনের ফুলকি হয়ে জেগে উঠেছে। ইসরায়েলের ভয়, ইসরায়েলের ভেতরে এখন গভীর আতঙ্ক। তারা জানে ইরান যদি সত্যিই আবারও পরমাণু বোমার পথে হাঁটে, তাহলে সবচেয়ে অরক্ষিত হয়ে পড়বে তারাই। কারণ একবার যদি ইরান সেই শক্তি হাতে পায়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য মুহূর্তেই ভেঙে যাবে। আর তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে হবে দুঃস্বপ্ন। এই আশঙ্কাতেই দখলদাররা আবারও নতুন হামলার ছক আঁকছে। কিন্তু ইরানও বসে নেই। তেহরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করেছেন, আবারও হামলা হলে ইরান এবার 12টি নতুন অঞ্চলে পাল্টা আঘাত হানবে। এই ইঙ্গিত শুধু ইসরায়েলের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জন্য। অর্থাৎ এবার যদি যুদ্ধ শুরু হয়, তার আগুন শুধু তেল আবিব, তেহরান সীমাবদ্ধ থাকবে না।
ছড়িয়ে পড়বে পশ্চিমা শক্তির হৃদয়ে। জেনেভায় ইরান ও ইউরোপীয় শক্তি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের আলোচনা ও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। নিষেধাজ্ঞা, চাপ আর গোপন চুক্তির কথা বলা হলেও সমাধান আসছে না। আর যতদিন সমাধান আসবে না, ততদিন যুদ্ধের ঝুঁকি বাড়বে বলেই সতর্ক করছেন বিশ্লেষকরা। ইরানের শক্তি। ইরানের ইতিহাসে একটি শিক্ষা স্পষ্ট: চাপ যত বাড়ে, প্রতিরোধ তত শক্ত হয়। ইরান শুধু ভূখণ্ড নয়, এটি এমন এক জাতির নাম যারা শতাব্দীর পর শতাব্দী আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকেছে। আজও তারা সেই শক্তি দেখাচ্ছে। ভাঙা গবেষণাগারের ধুলো মুছেই তারা বলছে, আমাদের পরমাণু স্বপ্ন কেউ থামাতে পারবে না। ধোঁয়ায় ঢাকা মধ্যপ্রাচ্যের আকাশে বাজছে যুদ্ধের দামামা। একদিকে ইসরায়েলের ভয় আর প্রস্তুতি, অন্যদিকে ইরানের সতর্কবার্তা। এবার আঘাত হলে আমরা থেমে থাকব না। ফাইন্যান্সিয়াল টাইমস ইতিমধ্যেই সতর্ক করেছে, যে কোনো মুহূর্তে ইসরায়েল ও ইরানের যুদ্ধ আবারও শুরু হতে পারে। প্রশ্ন একটাই, এবারের যুদ্ধ কি আগের মতো সীমাবদ্ধ থাকবে, নাকি এবার আগুন গিয়ে ছুঁবে পশ্চিমা শক্তির ভূখণ্ডেও? মধ্যপ্রাচ্যের বুকে তাই আবারও প্রতিধ্বনি, ইরান প্রস্তুত। দ্বিতীয় ইরানের রূপ নিচ্ছে ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আঘাতে দুশ্চিন্তায় ইসরায়েল। আকাশ শান্ত ছিল, কিন্তু সেই শান্তির আড়ালে জমে উঠছিল ঝড়। 22 আগস্টের গভীর রাতে তেল আবিবের আকাশ হঠাৎই চিরে গেল এক প্রচণ্ড বিস্ফোরণে। মুহূর্তে আলো ঝলসে উঠল শহরের অন্ধকারে, কেঁপে উঠল গোটা নগরী। প্রথমে ভেবেছিল ইরান হয়তো আবার আঘাত হেনেছে, কিন্তু না, এবারের আঘাত এসেছে দক্ষিণ থেকে, ইয়েমেন থেকে। যে ইয়েমেনকে এতদিন কেবল গৃহযুদ্ধ পীড়িত দুর্বল বিদ্রোহী রাষ্ট্র হিসেবে দেখা হতো, সেই ইয়েমেনই আজ পরিণত হচ্ছে দ্বিতীয় ইরানে। আর ইসরায়েলের জন্য এটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্রের নাম শোনা মাত্রই ভীতি। হুথি যোদ্ধারা এবার ব্যবহার করেছে এমন এক অস্ত্র যা এতদিন কেবল পরাশক্তিদের হাতে দেখা যেত, ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে 8000 মিটার উঁচুতে উঠে গিয়ে আকাশেই বিভক্ত হয় অসংখ্য ছোট বোমায়। এরপর সেই বোমাগুলো কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ফলাফল ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং একটিও আটকাতে পারেনি এই ক্ষেপণাস্ত্র। আকাশে নয়, মাটিতে নয়, শহরের মাঝখানে বিস্ফোরণ হয়ে গেছে। ইসরায়েল ভেবেছিল তাদের প্রতিরক্ষা প্রযুক্তি পৃথিবীর সেরা, কিন্তু ইয়েমেন প্রমাণ করল তাদের কাছে এখন এমন অস্ত্র আছে যা এই সব প্রতিরক্ষাকেও অকার্যকর করে দেয়। এটা শুধু বিস্ফোরণ নয়, এটা ছিল এক ঘোষণা যে ইয়েমেন আর কেবল গেরিলা যোদ্ধার আস্তানা নয়, তারা এখন আধুনিক প্রযুক্তি হাতে সজ্জিত এক ভয়ঙ্কর সামরিক শক্তি। ইরানের ছায়া। বিশ্লেষকরা বলছেন, ইরানের হাত ছাড়া ইয়েমেনের হাতে এই অস্ত্র আসা অসম্ভব। কারণ এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ইরানের কাছে এই প্রযুক্তি ছিল। মাত্র 12 দিনের সংঘাতে একই ধরনের অস্ত্র ব্যবহার করে তেহরান ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছিল। আর এবার সেই একই অস্ত্র ইয়েমেনিদের হাতে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এখন ইরানের দ্বিতীয় অবয়ব হয়ে উঠেছে ইয়েমেন। বিশ্বের প্রতিক্রিয়া। হুথিদের এই আঘাত আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। কেউ বলছে এটা এক ভয়ঙ্কর পরিস্থিতি যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপদে ফেলবে। আবার কেউ বলছে ইসরায়েল ও তার মিত্ররা অবশেষে চাপের মুখে পড়বে, কারণ হুথিদের আঘাত দেখিয়ে দিল তাদের থামানো আর সহজ নয়। বিপজ্জনক বাস্তবতা। ক্লাস্টার অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যুদ্ধ শেষ হলেও ঝুঁকি শেষ হয় না। অনেক ছোট বোমা বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকে। অর্থাৎ ইয়েমেনিদের এই আঘাত শুধু সামরিক কৌশল নয়, এটি ছিল ইসরায়েলকে মানসিকভাবে ভেঙে দেওয়ার প্রচেষ্টা। ইসরায়েলের রাত কেঁপে উঠেছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে। 4 স্তরের প্রতিরক্ষা ভেদ করে আঘাত এনেছে এমন এক অস্ত্র যার কথা শুনলেই আতঙ্কিত হয় মহাশক্তিরা। হুথিরা জানিয়ে দিল তাদের থামানো যাবে না। ইরানের ক্ষেপণাস্ত্রে ভেঙে গেল ইসরায়েলের অজেয় ভাবমূর্তি। রাতের আকাশে হঠাৎই আগুনের ফুলকি। এক মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক ঘাঁটির বুক চিরে গিয়ে পড়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র, একেবারে নিখুঁত নিশানায়। মুহূর্তেই চূর্ণ হলেও ইসরায়েলের অহংকার, ভেঙে পড়েছিল তাদের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে ইসরায়েলকে এতদিন অজেয় ভাবা হতো, সেই দুর্গই এখন ধুলোয় মিশে যাচ্ছে ইরানের হাত ধরে। ইতিহাস যেন লিখে দিল নতুন সমীকরণ।
ইসরায়েল দুর্বল, ইরান অদম্য। ইরানের ঘোষণা। এই চমকপ্রদ তথ্য জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। তার কণ্ঠে ছিল দৃপ্ততা। আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্রই ইতিহাস গড়েছে। আমরা শুধু প্রতিরক্ষা করি না, আমরা প্রতিপক্ষকে পরাস্ত করতেও সক্ষম। ইরানের সংসদ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকে তিনি আরও স্পষ্ট করেন, এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে ইসরায়েল মোটেও অজেয় নয়, বরং আঞ্চলিক সমীকরণের মূল চালিকা শক্তি হয়ে উঠছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইসরায়েল ভেবেছিল পশ্চিমা সহায়তায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অটল, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। ইরানের হামলায় কার্যত ভেঙে পড়েছে সেই সব প্রতিরক্ষা বুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইউরোপ সব মিলিয়েও তারা রক্ষা করতে পারেনি ইসরায়েলের আকাশ। অর্থাৎ কথিত অবৈধ ইসরায়েল আসলে এক দুর্বল বাস্তবতায় দাঁড়িয়ে আছে। 13 জুন ইসরায়েল আক্রমণ চালায় ইরানের উপর। মাত্র 12 দিনের আগ্রাসনে প্রাণ হারায় 1000-এরও বেশি মানুষ। এর কিছুদিন পর 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নেমে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। কিন্তু পাল্টা জবাবে খেলা ঘুরে যায়। ইরান এমন শক্তি প্রদর্শন করে যা হতবাক করে তোলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। অবশেষে তারাই বাধ্য হয় যুদ্ধবিরতির আহ্বান জানাতে। ইরানের শক্তি। আজকের ইরান আর আগের মতো নয়। দেশীয় প্রযুক্তি, আধুনিক ক্ষেপণাস্ত্র আর দৃঢ় প্রকল্পে তারা গড়ে তুলেছে নতুন বাস্তবতা। ইরানের সংসদ সদস্যরা সশস্ত্র বাহিনীর সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক প্রযুক্তির প্রতিটি অগ্রগতিতে থাকবে অব্যাহত সমর্থন। ইরান তাই কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, তাদের ক্ষেপণাস্ত্র এখন প্রতিপক্ষের অহংকার ভেঙে দেওয়ার হাতিয়ার। ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে আছে এক নতুন বার্তা, ইসরায়েল মোটেও অজেয় নয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যদি আবারও সীমান্তে আগ্রাসন চালানো হয় তবে সেই জবাব আসবে আধুনিক ক্ষেপণাস্ত্র থেকে। এমন জবাব যা মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে প্রতিটি দুর্গ, প্রতিটি গর্ব। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেছেন, জাতীয় ঐক্য, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রজ্ঞাপন নেতৃত্ব এবং সেনাবাহিনীর শক্তি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরানের বিজয়ের মূল উপাদান। তিনি আবারও স্মরণ করিয়ে দেন, আল্লাহর ওপর ভরসা, নেতার প্রজ্ঞাবান নেতৃত্ব, জনগণের সর্বাত্মক সমর্থন এবং সশস্ত্র বাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ছিল এই বিজয়ের প্রধান চালিকা শক্তি। সেনা মুখপাত্র আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা প্রস্তুত।